Rabbi Shroh li sadri wa yassir li amri wa hlul uqdatan min lisani yafqahu qawli. Welcome everyone to my presentation. This is Shajib Ahmed. First of all, I want to introduce myself. Actually, I born in a normal family and I am not good schooling. Of course, I try to study hard, but as a farmer child, my school not good at the time. So I failed looking for jobs, looking for joining university, joining good schools. Now I am read at Rajshahi College Social Work Department. I am pursuing my bachelor degree, and I want to warm welcome Miss Nonita ma'am because she give me a chance to enhance my wisdom. So my presentation first slide is. What is the concept of our presentation? Concept and definition of trafficking. পাচারের ধরন এবং সংজ্ঞা। আসলে যে আমাদের বর্তমান আমাদের বাংলাদেশ এবং বিশ্বে যে প্রতিনিয়ত যে অনৈতিক যে পাচারটা হয় সেই পাচারটা কী তার ডেফিনেশন সম্পর্কে আমরা প্রথমে জানব। সাধারণত পাচার বলতে নারী ও শিশুদের বিদেশে রপ্তানি, বিক্রয় বা ভাড়ায় কোনো পক্ষের কাছে হস্তান্তর বা প্রেরণ করাকে বোঝায়। অন্যভাবে বলা যায় বেআইনি ও নীতি বহির্ভূতভাবে নারী ও শিশুদের অনৈতিক কাজের উদ্দেশ্যে ব্যবসায়িক স্বার্থে বিদেশে হস্তান্তর রপ্তানি করাকে পাচার বলা হয়। এই গর্হিত কাজ নীতি বিবর্জিত অসাধুতা, দুশ্চরিত্র প্রভৃতি শব্দের সাথে সম্পর্কিত। এই কাজটি গোপনে হয় এবং নারী ও শিশুদের ভোগের পাত্র হিসেবে ব্যবহার করা হয়। তো এই হিউম্যান ট্রাফিকিং সম্পর্কে অক্সফোর্ড ডিকশনারি একটা সংজ্ঞা দিয়েছেন। তারা বলেছেন যে বিজনেস অফ মুভিং পিপল অর গুডস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, অর্থাৎ ব্যবসায়ের উদ্দেশ্যে কোনো মানুষ বা দ্রব্যকে এক স্থান থেকে অন্য স্থানান্তরকে তারা পাচার হিসেবে সংজ্ঞায়িত করছেন অক্সফোর্ড ডিকশনারি। বাংলাদেশের নারী ও শিশু পাচারের পরিস্থিতি। বর্তমানে বাংলাদেশের নারী ও শিশু পাচারের যে পরিস্থিতিটা সেটা আসলে কী সেটা আমরা জানব। পাচারের লক্ষ্যভুক্ত জনগোষ্ঠী মানে কোন সব জনগোষ্ঠীকে তারা পাচারের জন্য নির্দিষ্ট করে যে আসলে এদেরকে পাচার করা যায় বা এদেরকে পাচার করা হবে, তাদেরকে নির্দেশ করা হয়। এবং পাচারকৃতরা যেসব কাজ করায় তাদেরকে দিয়ে সেই কাজগুলো সম্পর্কে আমরা জানব। তো প্রথমে হলো যে অবিবাহিতা, তালাকপ্রাপ্ত নারী বা স্বামী পরিত্যক্ত মহিলা, যেগুলো মহিলা তালাক হয়ে গেছে বা তাদের স্বামী নেই, তো তাদের দারিদ্রতার বিষয়টাকে তারা অজুহাত দিয়ে তাদেরকে কিছু উদ্দেশ্য বা কিছু প্রলোভন দিয়ে তাদেরকে বিদেশে প্রতিনিয়ত পাচার করতেছে। তো তারপর দ্বিতীয় কারণ হচ্ছে যে দরিদ্র অশিক্ষিত গ্রামীণ নারী, মানে আসলে যে গ্রামের যে অশিক্ষিত দরিদ্র নারী আছে তাদেরকে কোনো চাকরি বা কোনো কর্মসংস্থানের সুযোগ দিবে এরকমভাবে নানাভাবে প্রলোভন দেখিয়ে তাদেরকে বিদেশে পাচার করা হয়। নম্বর কারণ হচ্ছে উচ্চাভিলাষী অসচেতন পুরুষ নারী, যাদের নিজেদের জীবন সম্পর্কে উচ্চাকাঙ্ক্ষা আছে, তাদের যে লোভ, এক কথায় যাদের লোভ বেশি, তো এই লোভের বশবর্তী হয়ে অনেকেই আসলে এই পাচারের শিকার হচ্ছে আমাদের দেশে। আর নিরক্ষর ও অল্প শিক্ষিত নারী, বিষয়টাও একই, যাদের শিক্ষা নেই, মানে অন্য লোকে যাদেরকে যেভাবে বোঝায় বা এক্সপ্লেন করে তার সেই কথাগুলো বিশ্বাস করে আর কি তার পাচারের শিকার হয়। তো এবার দেখব যে পাচারকারীদের দিয়ে কী কাজ করানো হয়। কিডনি ও লিভার সংগ্রহ। পাচারকৃত লোকেদের দিয়ে কোনো বড় এজেন্সি বা কোনো বড় স্ক্যাম গোষ্ঠী তারা নিজেরাই এগুলো সংগ্রহ করে না, এগুলো ওই পাচারকৃত লোকদের দিয়ে এগুলো সংগ্রহ করে, মানে এগুলো ঝুঁকিপূর্ণ কাজ, বেআইনি। তারপরে বিয়ের নামে প্রতারণা দেখায়। অনেক সম্ভ্রান্ত পরিবারের সম্ভ্রান্ত ফ্যামিলির পুরুষ বা নারী, সেটা যে কোনো লিঙ্গের হতে পারে, পুরুষ হলে অন্যান্য দরিদ্র নারীকে প্রলোভন দেখায় বিয়ের প্রতারণা দিয়ে যে তোমাকে সুন্দর সুস্থ জীবনযাপন ব্যবস্থা করে দিব। তো এটা করে যখন তারা রাজি হয়ে যায় তো তারা একসময় তাদেরকে পাচারের শিকার হয়। বাধ্যতামূলক পতিতাবৃত্তি ও গৃহভিত্তির কাজ। গৃহভিত্তি মানে বাড়িতে চাকর চাকরানির যে কাজগুলো হয় তাদেরকে বাধ্যতা করা হয়। এবং মাদকদ্রব্য গ্রহণসহ ঝুঁকিপূর্ণ, মানে মাদকদ্রব্য বহনসহ ঝুঁকিপূর্ণ কাজ। মাদকদ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে যে কেনা বেচা যে চোরাচারা বা লেনদেন হয়, সেই লেনদেনের কাজগুলো এই পাচারকৃত জনগোষ্ঠীদের দিয়ে করানো হয়। গৃহ পরিচারিকার কাজ, বাড়িতে সাধারণত যেসব মেয়েদের যে চাকরি থাকে, নকরানি যেগুলো বলে, তো এই কাজও তাদেরকে দিয়ে করা হয়।
এবং একটা সবচেয়ে খারাপ দিক হলো নারীদেরকে পর্নোগ্রাফি এবং অশ্লীল বিনোদনের অংশ হিসেবে তাদেরকে ব্যবহার করা হচ্ছে এই পাচারকৃত জনগোষ্ঠীদেরকে। বাংলাদেশের মানব পাচারের হার, রেট অফ হিউম্যান ট্রাফিকিং ইন বাংলাদেশে কী পরিমাণ বিগত বছর ধরে এই মানব পাচারটা হয়ে আসছে, তো সেই হারটা সম্পর্কে একটু অ্যানালাইসিস করে দেখা যাক। এটা বিশ্ব ব্যাংকের সমীক্ষা অনুযায়ী 2017 সালে বাংলাদেশে মানব পাচার হয়েছে 388 জন, যেটা বেশি মানে অধিকাংশ যৌন পাচারের অন্তর্ভুক্ত। 2018 সালে সেটা দাঁড়ায় 302 জনে গিয়ে তাদেরকেও একই কাজ করানো হয়। 2019 সালে 403 জন। আসলে মানে দেখা যাচ্ছে আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, মানে রেটটা বাড়তেছে পাচারকারী, যেটা মানে রাজনৈতিক কথা বলা ঠিক না। আমাদের প্রিভিয়াস যে ফ্যাসিস্ট শেখ হাসিনা ছিল তাদের শাসন আমলের এই রেটটা 17, 18, 19, 24 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। 24 পর্যন্ত তিনি ক্ষমতা ছিলেন, তো 515 জন পর্যন্ত পাচার হয়েছে সর্বোচ্চ। তারপরে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বা কেয়ারটেকার গভর্নমেন্ট যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আসলে ক্ষমতায় আসার পরে বা তিনি দায়িত্ব গ্রহণের পর এই রেটটা দেখছি অনেকাংশে কমে আসছে, একেবারে শেষ হয়ে যায়নি, তবে অনেকাংশে কমে আসছে। এটা 133 জনে গিয়ে দাঁড়াইছে। তো এটা ছিল আমাদের বাংলাদেশের মানব পাচারের বিগত কয়েক বছরের হার। বিশেষ দ্রষ্টব্য হলো উল্লেখিত যে পাচারের যত জনসংখ্যা আছে তাদের মধ্যে সবচেয়ে সংখ্যা বেশি নারীদের, কারণ নারীদেরকে এই কাজে বেশি ব্যবহার করা হয়। বাংলাদেশে অনৈতিক পাচারের কারণ কি কি কারণে এই অনৈতিক পাচারটা হয়ে থাকে, এটা দেখতে পাচ্ছেন যে নারী পাচারের একটা চিত্র আর কি উল্লেখিত আছে। সেগুলো কারণগুলো হলো নির্যাতন ও বঞ্চনা, স্বামীর পরিবারে অনেকে নির্যাতিত হয়, অভাব অনটন, মানে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সেই অভাবগুলো তারা মেটাতে পারে না, সেই অভাব অনটনের জন্য তারা একসময় পাচারের শিকার হয়। অভিভাবকদের নিষ্ঠুরতা, এটা আসলে একেবারে সবচাইতে মানে নিষ্ঠুর কারণ বলতে পারি যে অভিভাবকদের নিষ্ঠুরতা, মানে ছেলে মেয়েদের প্রতি বা বয়োজ্যেষ্ঠদের প্রতি যে নিষ্ঠুর মানে তার মনোভাবটা দেখায়, এই জন্যই আর অনেকে মনের ঝোঁকে গিয়ে অথবা মানে উপার্জনের ইচ্ছাতে আসলে পাচারের শিকার হয়। তারপরে যৌতুকের কারণে বিতাড়িত, কোনো বিবাহিত মেয়েকে যখন যৌতুকের চাপে পরিবার থেকে চলে যেতে হয়, তো তখন তারা জীবিকার তাগিদে অনেক সময় এই পাচারের শিকার হয়। সীমান্তে কড়াকড়ি না থাকা, আসলে যে পাচারটা করা হয় সেই পাচারটা মানে বাংলাদেশের তো বর্ডার এলাকা দিয়ে, তো বর্ডার এলাকার ট্রানজিট বলতে গেলে বরিশাল থেকে সর্বোচ্চ পাচার হয় বরিশাল জেলা থেকে মানে নীলফামারী ঠাকুরগাঁও দিয়ে পঞ্চগড়ের পাশ দিয়ে এসে চাঁপাইনবাবগঞ্জ দিয়ে পাচার সংখ্যাটা বেশি রেটটা, এবং সবচাইতে বেশি যে এলাকার মেয়ে নারীরা পাচার সেটা হচ্ছে বরিশাল জেলার। লাভজনক আন্তর্জাতিক সাহায্য, এই মানে আমাদের দেশের উন্নয়নের জন্য যে আন্তর্জাতিক সাহায্যগুলো থাকা দরকার, কর্মসংস্থান সৃষ্টি করা দরকার, সেই কর্মসংস্থান না থাকায় মানে আসলে এই নারী পাচার বা মানব পাচারের মূলে সব কারণে সেটা হচ্ছে দারিদ্রতা। আমাদের অধিকাংশ জনসংখ্যা এবং দারিদ্রতা মূলে এই কারণগুলো আছে। তো আমি শর্টকাটে আপনার সংক্ষেপে কারণগুলো বলে দিচ্ছি। শক্তিশালী দালাল ও পাচার চক্র, আসলে যারা পাচার করে তারা অনেক শক্তিশালী, তাদের রাজনৈতিক হাত বা রাজনৈতিক ক্ষমতাটা খুব দৃঢ়। আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা, অবহেলা, এটা সামাজিক অবহেলা, রাজনৈতিক অবহেলা এবং সাংস্কৃতিক অবহেলা, যে কোনো অবহেলা তার শিকার হয়। তারপর আছে সামাজিক আন্দোলনের অভাব, আসলে যে সমাজে যে অশ্লীল কাজগুলো হয় আমরা কিন্তু যদি চাই আন্দোলন করতে তাহলে এটা কিন্তু আমরা দমাতে পারি, কিন্তু আসলে আমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকি, তো কে কী থাকলো বা কার কী হলো সেটা আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। আমাদের আন্দোলন মানে আমাদের যে শক্তিশালী দৃঢ় যে হাতটা আছে সেই হাতটাকে আমরা ব্যবহার না করার জন্য এই পাচারের সংখ্যাটা আসলে বেশি যাচ্ছে, কারণ সমাজের নিরীহ যারা জনগোষ্ঠী আছে আমাদের এলাকাতে বা আমাদের সমাজে, তো তাদের সুরক্ষা তাদের দায়িত্ব কিন্তু জনগণ একটা নাগরিক হিসেবে আমাদের সচেতনতার দৃষ্টিকোণ থেকে। তো নারী ও শিশুদের প্রতি নেতিবাচক মনোভাব, আসলে এটা বাংলাদেশের এখনও অনেকাংশে কমে আসছে, তবে প্রাচীনকাল থেকে মানে প্রতিটা পরিবারের ট্রেন্ড আছে যে তারা ছেলে সন্তান চায়, মেয়ে সন্তান চায়, মেয়ে সন্তান তাদের কাছে বোঝা মনে হয়। কেন তাদের এক একটা পরিবার এক একটা কারণ হতে পারে সেটা সঠিকভাবে আমি জানি না। তো প্রেম ও দাম্পত্য জীবনে ব্যর্থতা,
এটা বর্তমান সমসাময়িকে বলতে পারেন যে সবচেয়ে বেশি একটা হিউজ বা ভাস্ট একটা কারণ, যে প্রেম ও দাম্পত্য জীবনে ব্যর্থতার জন্য এই হিউম্যান ট্রাফিকিংটা সবচেয়ে বেশি হচ্ছে। অনেক ছেলে দেখা যাচ্ছে খবরে, পত্রিকায়, রিলসে বা ইয়েতে, যে মানে ছেলেরা প্রেমে ছ্যাঁকা খেয়ে তারা বিয়ে করবে না এরকম তারা মনোভাব করেছে। তো তারপরে তারা আসলে মনের ঝুঁকে বা আসলে অন্য অনেক কারণ আছে এর পিছনে, তো তারা আসলে এই হিউম্যান ট্রাফিকিংয়ের শিকার হচ্ছে। সামাজিক নিরাপত্তার অভাব আমাদের সমাজে বর্তমানে, সামাজিক নিরাপত্তাটা একদমই নেই। অভাব বলতে গেলে আমাদের সামাজিক নিরাপত্তা নেই এবং সামাজিক উন্নয়নটা নেই বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে। কারণ এই দেশে না বলি, বাংলাদেশের অনৈতিক পাচারের প্রভাব ও তার কুফল। এই যে অনৈতিক পাচার যেগুলো আমাদের দেশ নিত্য দিন হয়ে যাচ্ছে, তার কিছু প্রভাব এবং তার কুফলগুলো নিয়ে আমরা দেখা যাক। তো এর ফলে সামাজিক বিচ্ছিন্ন সমাজে সম্পূর্ণ হয় না, তার সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এটা আমাদের সমাজে একটা নেতিবাচক মনোভাব। অপরাধ প্রবণতা বৃদ্ধি, সমাজের নিত্যদিন যে অপরাধ প্রবণতা বৃদ্ধি হচ্ছে, তো তারা মানুষ আসলে উচ্চভিলাষী। আজকে যে পরিবেশে আছে আগামী দিন তার থেকে একটু আপার লেভেল যেতে চাই। তো যারা এই অপরাধগুলো করে তারা মনে করে যে আমি আজকে অপরাধটা করলাম, একটু আপার লেভেলের অপরাধ করে দেখি। তো এই অপরাধ প্রবণতা বৃদ্ধির জন্য এই অনেকে হিউম্যান ট্রাফিকিংয়ের শিকার হয়। প্রতিভার বিকাশে ব্যাহত, অপহরণ ও অপহরণ ঘটনা বৃদ্ধি। নিত্যদিন যে প্রায়শই দেখা যায় যে অপহরণের কেস যেগুলো নিষ্পত্তি হয় না, 2, 3, 4 বছর ধরে অনেক অপহরণের কেস পেন্ডিং থাকে বাংলাদেশের প্রত্যেক থানা জেলাগুলোতে, কিন্তু সেগুলো নিষ্পত্তি হয় না, কারণ সেগুলো তারা বাংলাদেশে থাকে, তাদেরকে পাচার করে দেওয়া হয়। পতিতাবৃত্তি, আত্মহত্যা প্রবণতা বৃদ্ধি, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ, সামাজিক অস্থিরতা, আইন শৃঙ্খলার অবনতি, নিখোঁজ হওয়া, অমানবিক জীবনযাপন, মানব সম্পদের অপব্যবহার, পাচারকৃত অভিভাবকদের শান্তি বিনষ্ট। মানে যেই পরিবার থেকে একটা শিশু বা সন্তান বা কোনো কেউ পাচার হয়, তাদের মানে সামাজিক যে শান্তিটা বা মানসিক যে শান্তিটা, সেই শান্তিটা তাদের বিনষ্ট হয়ে যায়, তাদের মন মানসিকতা ঠিক বা ভালো থাকে না। জাতীয় উন্নয়নে ব্যাহত। আসলে মানে কম্পেয়ার করলে আমাদের উন্নয়নশীল রাষ্ট্র এবং উন্নত রাষ্ট্রের মধ্যে কম্পেয়ার করলে দেখা যায় যে তারা বলে যে আমাদের এত কোটি মানব সম্পদ, আর আমরা বলি এত কোটি জনসংখ্যা বা জনবোঝা বলি। তো আসলে আমাদের দেশে যে কর্মসংস্থান বা এই কর্মসংস্থান, যে আত্মকর্মসংস্থান যেটি অভাব, সেই অভাবের কারণে হিউম্যান ট্রাফিকিংটা মূলত পরোক্ষভাবে হয়ে থাকে। তো এটা জাতীয় উন্নয়নে খুব খারাপভাবে এটা ব্যাহত হয়। যেমন অনুরূপভাবে দেখা যায় আমাদের রাজশাহী নগরীটা বলা হয় শিক্ষা নগরী, কিন্তু এখানে শিক্ষার্থীদের বা কোনো সমাজের মধ্যবিত্তদের জন্য কোনো কর্মসংস্থান সেরকম সুযোগ নেই। তো এই জন্য জাতীয় উন্নয়নটা যখন আমাদের ত্বরান্বিত হবে, তখন এই হিউম্যান ট্রাফিকিংটা অনেকাংশেই কমানো যাবে। তো যে সময় হিউম্যান ট্রাফিকিংটা করার শিকার হয়, তাদেরকে ঠিক এভাবে সংঘবদ্ধ করে কোনো কন্টেইনার বা কোনো কিছুতে করে পাচার করা হয়, ঠিক এইভাবে আর কি। তো আপনাদের সামনে বাস্তবের চিত্র তুলে ধরার চেষ্টা করছি। বাংলাদেশের অনৈতিক পাচার রোধে করণীয়, যে আমরা এই অনৈতিক পাচারের জন্য কীভাবে স্টপ হিউম্যান ট্রাফিকিং, এই একটা যে বাংলাদেশে অনেক কয়েকবার চালু হয়েছে, কিন্তু কখনো এটা সম্পূর্ণরূপে বাস্তবায়ন হয়নি। কারণ একটি দেশের গণতান্ত্রিক দেশের মেন ক্ষমতা হচ্ছে জনগণের হাতে। জনগণ যদি সচেতন হয়, সজাগ হয়, তাহলে এই হিউম্যান ট্রাফিকিং বলেন, দুর্নীতি বলেন, সকল কিছু বন্ধ করা আসলে সম্ভব। তো আসলে আমরা এখন দেখব যে অনৈতিক পাচার রোধে আমাদের কী কী করণীয় আছে। শান্তিপূর্ণ বাংলাদেশ, অনৈতিক পাচার বন্ধ করতে পারলে আমাদের বাংলাদেশটা হবে শান্তিপ্রিয়। তো কারণগুলো হলো, প্রথমত বললাম যে প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণ হচ্ছে দারিদ্রতা, আর দারিদ্রতার কারণ হচ্ছে আমাদের অতিরিক্ত জনসংখ্যা। আমাদের বাসস্থান বা কর্মসংস্থান বা ভূখণ্ডের তুলনায় অত্যধিক পরিমাণ জনসংখ্যা। তো এই জনসংখ্যার কারণে এই দারিদ্র্য সমস্যাটা আসলে আমরা কখনো বিমোচন করতে পারি না। তো যখন দারিদ্র্য সমস্যাটা বিমোচন করা হবে, তখন হিউম্যান ট্রাফিকিংটা প্রায় অর্ধেক কমে যাবে। মানে অর্ধেক অংশই হিউম্যান ট্রাফিকিংয়ের শিকার হয় এই দারিদ্রতার জন্য। তো এটা হচ্ছে মেন কারণ, প্রধান কারণ। নারী নির্যাতন রোধ করলে আরও কিছু অংশটা কমে আসবে আমাদের সমাজে। নারী নির্যাতন যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে আমরা আশাবাদী হতে পারি যে এই হিউম্যান ট্রাফিকিংটা হবে না।
কর্মসংস্থান বৃদ্ধি, সরি এটা বৃদ্ধি হবে, এটা বৃদ্ধ হয়েছে, মিস্টেক হয়েছে, স্পেলিংটা বৃদ্ধি হবে। আমাদের আত্মকর্মসংস্থান তৈরি করতে হবে, সেটা শিক্ষার্থীদের জন্য বা একটা মানে যে পর্যায়ে একটা মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় সামগ্রী মানে ক্রয় করার জন্য পরিবার থেকে তারা নির্ভরশীলতা কাটাতে চায়, সেই সময়ে আমাদের দেশে আত্মকর্মসংস্থান থাকে না। তো এই জন্য আমাদের আত্মকর্মসংস্থান বাড়াতে হবে। যৌতুক প্রথার অবসান, এদের সমাজের একটা এটাকে বলা হয় সামাজিক একটা ব্যাধি, মানে যেটাকে পূর্বের ক্লাসে ম্যাম বলে যে ব্যাধি হলো এটা যেটা নির্মূল করা যায় না, অসুখ বা রোগ সারানো যায়, কিন্তু যেটা ব্যাধি সেটা আসলে নির্মূল করা আসলে অনেক কঠিন। তো এই যৌতুক প্রথাটা যদি আমরা অবসান করতে পারি তাহলে অনেকাংশে হিউম্যান ট্রাফিকিংটা কমে আসবে। সীমান্তে কড়াকড়ি আরোপ, আসলে হিউম্যান ট্রাফিকিংটা যে রুটে হয় সেই রুটে আমরা যদি নজরদারি করতে বা আমাদের যে প্রশাসন আছে তারা যদি কড়া নজরদারি করে তাহলে এই ট্রাফিকিংটা আর হবে না, সেভাবে মানে সুষ্ঠুভাবে হবে না। পুনর্বাসনের ব্যবস্থা, ট্রাফিকিংয়ের শিকার হওয়ার পর কোনো কারণে যদি বাই হোক আর বাইক হোক যে দেশে ফিরে আসে তাকেও যে বললাম সামাজিকায়ন তাদের হয় না, সমাজ তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে। তো এই জন্য তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সমাজে তাদের মানুষের জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি যেন আসে, আমাদের প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা গ্রামীণ সমাজে, শহর নগরায়নে প্রত্যেক জায়গাতে যেন জনগণের মধ্যে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে, আমরা যেন অন্যকে সহজে অ্যাকসেপ্ট করে নিতে পারি, এই টেন্ডেন্সি যেন আমাদের সৃষ্টি হয়। তো সেই বিষয়টা আমাদের ডেভেলপ করতে হবে। আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, পাচার চক্রকে নির্মূল করা, আসলে যারা এই ট্রাফিকিং যারা এই পাচারকারী তারা বা 2-1 বছর বা 3 বছর পরে কিছু না কোনো চক্র ধরা পড়ে, কিন্তু তাদের হাত হচ্ছে লম্বা হাত। সংবিধান বলে যে আইনের হাত লম্বা, কিন্তু বাংলাদেশের বাস্তবে দেখা যায় যে রাজনীতিক ক্ষমতার হাত লম্বা। তো তার এই লম্বা হাতের ক্ষমতা দিয়ে তারা বের হয়ে আসে এবং তারা এই কাজগুলো কন্টিনিউ করতে থাকে। তো এই জন্য সেভাবে পদক্ষেপ নিলে যে এই চক্রটা যা নির্মূল করা যায় সেরকম আমাদের পদক্ষেপ নিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোরতা, আইন শৃঙ্খলা বাহিনী যদি কঠোর হয় তাহলে এটা প্রায় মানে একদম বন্ধ না, অনেকাংশেই কমানো সম্ভব হবে। আইন শৃঙ্খলা বাহিনী যদি কঠোর হয়, তারা যদি এগুলো মানে চায় যে তারা এগুলো বন্ধ করে দেবে তাহলে তারা পারে। সামাজিক আন্দোলনের প্রসার, আমাদের সমাজের মানুষকে প্রধানত হলো নিজেকে সচেতন করতে হবে। জীবনের প্রত্যেকটা লেভেলে, সেটা ট্রাফিকিং হোক বা যে কোনো লেভেলে হোক, জীবনে যে কোনো মানুষ নিজে সচেতন হবে তখন তার মানে পারিপার্শ্বিক অবস্থাটা ঠিক হয়ে যাবে। কোনো শিক্ষার্থী যদি সচেতন হয় তাহলে তার শ্রেণী, ক্লাসরুম, বন্ধুবান্ধব তারা সব মানে একসময় সুন্দর পরিমার্জিত ব্যবহারে তারা হতে পারে। তো এই জন্যে আর কি সচেতনতা হচ্ছে আমাদের জীবনের প্রত্যেকটা স্টেজে, প্রত্যেকটা পদক্ষেপে আমাদের খুবই অত্যন্ত প্রয়োজনীয়, যেটাকে বলে অনস্বীকার্য। নারী ও শিশুদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি, অনেক দারিদ্র ফ্যামিলিতে যাদের দেখা যায় যে 4-5টা ছেলে মেয়ে আছে, এটা বাংলাদেশে অহরহ দেখা যায়, তো তারা ওই পরিবারে শিশুদেরকে বোঝা মনে করে। তারা ছোটোবেলা থেকে দেখা যায় অনেক শিশুদেরকে ভিক্ষাবৃত্তি বা কোনো কারখানাতে মজুরদারি বা আইসক্রিম বিক্রয় এগুলো কাজে তারা প্রেরণ করে। তো এই কাজ থেকে তারা আসলে আস্তে আস্তে পরোক্ষভাবে ট্রাফিকিং শিকার হয়। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, আমাদের সমাজের শান্তিপূর্ণভাবে যেন বসবাস করতে পারি, সমাজে যদি নিরাপত্তা থাকে তাহলে সেখান থেকে অপহরণ হবে না, অপহরণ না হলে ট্রাফিকিংও আর হবে না। তো এই জন্য আমাদের প্রথমত সামাজিক দেশকে সুন্দরভাবে ত্বরান্বিত করতে হলে সর্বপ্রথমে সামাজিক উন্নয়ন করতে হবে এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পরোক্ষ শত্রুদের থেকে আমরা নিজেদের দেশীয় শত্রুর দ্বারা বেশি নির্যাতিত হই, সেটা সমাজের নিচু শ্রেণী থেকে উচ্চ শ্রেণী পর্যন্ত প্রত্যেক স্তরে মানুষ বহিঃশত্রু থেকে দেশের অভ্যন্তর শত্রু যেগুলো তাদের দ্বারা আমরা বেশি নির্যাতিত হই। বিশেষ করে নিত্য প্রয়োজনে যে বলা যায় যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করতে গিয়ে যে বিভিন্ন প্রকার সিন্ডিকেট, এটা আমাদের দেশের দরিদ্র জনগোষ্ঠীর প্রতি একটা অন্য মানে বড় ধরনের একটা নির্যাতন। তো আসলে যখন সামাজিক নিরাপত্তা এবং সামাজিক উন্নয়ন দেশের নিশ্চিত হবে, দেশে ত্বরান্বিত হবে, তো
তখন এই হিউম্যান ট্রাফিকিংটা অনেকাংশে কমানো যাবে। যাচাই বাছাই করে বিয়ে করা, কোনো কেউ বিয়ের প্রলোভন দেখালো তার জীবনযাপনের মান উন্নয়ন করে দিবে বলে, বা তার অনেকে থাকে অসহায় পিতামাতা, একটা ফ্যামিলিতে শুধু একটা মেয়ে আছে, তার পিতামাতাকে দেখার কেউ নেই, তো এরকম অবস্থাতে তাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে তাদেরকে বিয়ে করে। তো এই যাচাই বাছাই করে বিয়েটা করলে কিঞ্চিত পরিমাণ হলে এই ট্রাফিকিংটা আমাদের সমাজে কমে আসবে। তো আমাদের দাবি এবং আমাদের করণীয় কাজ হলো যে স্টপ হিউম্যান ট্রাফিকিং। কীভাবে আমরা এই মানব পাচারটা বন্ধ করতে পারবো, সেটা আমাদের সমাজের সকল স্তরের মানুষকে সচেতনতা, দৃষ্টিভঙ্গি এটার মানে প্রধান কারণ হয়ে দাঁড়াবে যদি আমরা ট্রাফিকিংটা আসলে বন্ধ করতে চাই। তো সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।